আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আমি, অশ্মি এবং আমার মা তিনজনে মিলে এসেছি কীর্তন শুনতে। এই যে ছোট দল, এর আগের একদিন পুজো কীর্তন হয়েছে, সেদিন তো আমি আসিনি, কিন্তু আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন হলো, প্রথমবার এলাম আর কি। এসে এক জায়গাতে বসে যেটা আমি দেখলাম যে নতুন শাড়িটা তো আমি পরে এসেছি, কিন্তু এখান থেকে অনেকগুলো স্টিকার আমি হাটিয়ে দিলেও এই একটা স্টিকার আমার শাড়িতেই আটকে ছিল। বেশ ভালো লাগে জানো, ছোটোবেলা থেকেই এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। এইটাকে বলা হয় ছোট দল, এরকমভাবে রাধা রাধিকা বা কৃষ্ণ আর কি, যারা সাজে ছোট ছোট বাচ্চারা, এরকমভাবে কীর্তনে তালে তালে তারা খুব সুন্দরভাবে নাচে। এই জিনিসটা বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের। অশ্মিরও এটা দেখতে এখন ভীষণ ভালো লাগছে। যখন আরও একটু ছোট ছিলাম বলতে পারো, বা বিয়ের 1-2 বছর পরও বলতে পারো, তখন কিন্তু কীর্তনের প্রতি আমার অতটা টান বা অতটা ভালো লাগা ছিল না, সত্যি কথা বলতে। হ্যাঁ, ঠাকুর মানি, খুবই ভক্তি করি, খুবই মন থেকে মানি, কিন্তু ওই যে এই ছোট দলটা যতটা ভালো লাগে, এরপর যে বড় দল বা যে কীর্তন হয়, যেটা প্রায় মাঝরাত পর্যন্ত চলে, তো সেটা কিন্তু অতটা সেভাবে দেখার প্রতি কোনো আগ্রহ আমার ছিল না কোনো দিনই। কিন্তু এই বছর জানি না কেন আমার মনের মধ্যে যেন এই জিনিসগুলোর প্রতি আগ্রহ আরও দেখছি বাড়ছে। তো সেটা নিজেই নিজেকে খুবই অবাক হচ্ছিলাম। এক মনে বসে বসে কীর্তন শুনছিলাম এই ছোট দলটা কি, আর অনেক কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। মামনিকে এখানেতে আসার পরই টানতে টানতে নিয়ে গিয়েছিল পপকর্ন কিনতে। যে মেয়ে ঝাল খায় না, যার জন্য আমাকে তরকারিতে বা সবজিতে আমি এক ফোঁটাও ঝাল বা লঙ্কা কোনো কিছু দিতে পারি না, সেই মেয়েকে তোমরা দেখো এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স, ওই যে ছোটো ছোটো লঙ্কার গুঁড়োগুলো, শুকনো লঙ্কার গুঁড়ো, সেগুলো কিন্তু মিশিয়ে দিয়েছে আর কি পপকর্নের মধ্যে। আর উনি হাত ভরে ভরে পলিথিনের প্যাকেট থেকে সেইগুলোকেই চেটে চেটে খাচ্ছে, যেটা আমি পুরো দেখে অবাক। অশ্মি, তুই যখন বড় হবি তখন যদি এই ভিডিওটা তুই দেখে থাকিস, তাহলে ভাববি যে তুই কতটা দুষ্টু ছিলিস। কি বলবো, একটা সবজিতে ঝাল খাস না, কোনো কিছুতে তুই ঝাল খাস না, তোর এই ঝাল খাওয়া না ঝাল না খাওয়া নিয়ে আমি কিন্তু অনেক সমস্যায় পড়ি। একটু ঝাল হয়ে গেলে তুই খেতে পারিস না, কিন্তু সেই বাচ্চা তুই এইভাবে ঝাল খাচ্ছিস, সত্যি অবাকও লাগে। তো সেই জন্যই এই মোমেন্টটা আমি একটু ক্যাপচার করে রেখেছি, আমার মেয়ে যখন বড় হয়ে দেখবে তার জন্য। মা আর আমি, অশ্মি একবার মায়ের কোলে বসছে আর একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, ওই রাধাকৃষ্ণের নাচ দেখছে আর কি। অনেকেই বলে জানো তো যে আমি আমার বিয়ের পর নাকি অনেকটাই আমার মায়ের মতো দেখতে হয়ে গেছি। আচ্ছা, তোমরা জানিও তো যে আমি কি সত্যি আমার মায়ের মতো দেখতে হয়ে গেছি? অনেকেই বলে জানো, কিন্তু বিয়ের আগে সবাই আমাকে বলতো আমি নাকি আমার বাবার মতো দেখতে, কিন্তু যেই সিঁথিতে সিঁদুর উঠলো, কপালে লাল টিপ উঠলো, তখনই নাকি আমি আমার মায়ের মতো দেখতে হয়ে গেলাম। এটা আমারও আর কি অবাক লাগে। এবার তোমাদের পালা, তোমরা জানিও। এই জিনিসটা এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। হয়তো তোমরা অনেকেই যারা আমাকে অনেক দিন ধরে দেখে আসছো, তারা হয়তো বুঝতে পারবে। যখনই কোনো নাচ গান বা কোনো কিছু অনুষ্ঠান হয়, অশ্মি এইভাবে মামনির হাত ধরে ধরে নাচে, সেই একদম ছোট্টবেলা থেকে। সেই 1 বছর বয়স থেকে বলতে পারো, এখন তো প্রায় 3.5 বছরের হয়ে গেছে, এখনও পর্যন্ত সেই একভাবেই ও নাচে। মাকে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দেখে, একটু মজা করতে দেখে, একটু এনজয় করতে দেখে আমারও খুব ভালো লাগছে। তবে চুপচাপ বসে রয়েছি আমি, একটু চুপ হয়ে গেছিলাম আমি, কারণ ভগবানের সাথে আমার কথোপকথন চলছিল মনের মধ্যে দিয়ে, এবং এছাড়াও হাজারো একটা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরছিল। তার মধ্যে একটা চিন্তা ঠাকুর আমাকে মনে করিয়ে দিয়েছিল, যেটা আমি ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে, তোমাদের দাদা ভাই এর আগের সপ্তাহে যখন কলকাতা যায়, তখন আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল সংসার খরচা হিসাবে। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে আমি টাকাটা খরচ করলাম কোথা থেকে। তারপর হঠাৎ করে এখানে বসে হঠাৎ করে আমার মাথায় চলে আসে, হ্যাঁ, এই পারপাসে তো আমার টাকাটা খরচা হয়েছে। বাড়ি ফেরার পরেই সেই টাকাটা তোমাদের দাদাভাইকে আমি হিসাব ধরিয়ে দিয়েছিলাম। তারপর শুরু হলো আমার সবথেকে ফেভারিট জিনিস, হরির লুট। আচ্ছা, তোমাদের কার কার এরকম হরির লুট ভালো লাগে একটু আমাকে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো, কোরাতে ভালো লাগে। যদিও এত বাতাসা এত মিষ্টি খাওয়া সম্ভব হয় না,
কিন্তু বিশ্বাস করো মনে হয় যেন হাত ভরে ভরে কোড়াই। এই জিনিসটা আমার খুব প্রিয় এই কীর্তনের সময় যেটা হয়ে থাকে। সবাই হরিলুট দেয়, আমারও খুব ইচ্ছা যদি ভগবান আমাকে দিন দেয় আমিও এরকমভাবে এক ধামা এক গামলা আমি বাতাসা মিষ্টি চকলেট এইভাবে হরিলুট দিতে চাই। জানি না কবে আর কি ভগবান আমার সেই ইচ্ছা পূরণ করবে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ইচ্ছা জানো তো যেইভাবে হরিলুট দেয়া। এই যে দেখো অন্ধকারে করাতে করাতে একটা পাথরও কুড়িয়ে ফেলেছি। তো যাই হোক প্রচুর বাতাসা এটা ওটা করাচ্ছিলাম, মাঝখানে মাঝখানে তো আমি বন্ধও করে দিচ্ছিলাম করানো, কারণ হাত পুরো ভরে যাচ্ছিল। আর তাছাড়াও আবার নিজেকে আটকাতে পারছিলাম না, সেই কুড়িয়েই যাচ্ছিলাম। তারপর হরিলুট হয়ে যাবার পর মাকে দেখলাম, মা গিয়ে ঠাকুরকে এরকমভাবে একটু সোলানা দিল আর কি। এই যে আমার মহারানীকে দেখো, এই মোমেন্টটা কতটা কিউট। আমার বাচ্চা মেয়েটা আঁচল ভর্তি করে হরিলুট কুড়িয়েছে। যদিও এতগুলো বাতাসা কোরানো ওর পক্ষে সম্ভব নয়, হয়তো একটা দুটোই কুড়িয়েছে, কিন্তু ওই আমার মায়ের কাছ থেকে নিয়েছে, আমার কাছ থেকে নিয়েছে। আর ও যখন এইভাবে আঁচল ভরে আর কি বাতাসা কোরাচ্ছে, সবাই একটা দুটো করে বাতাসা ওর আঁচলের মধ্যে দিয়ে দিচ্ছে। এই দেখো ওর ঝুলিতে এতগুলো বাতাসা এতগুলো চকলেট ও জড়ো করেছে। এত ভালো লাগছিল, এই যে এত বাতাসা এত চকলেট পাওয়ার খুশিতে তার নাচ। ছোট দল দেখি আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম সেই দিন রাত্রে, আর বড় দল মানে কীর্তন শোনা হয়নি আমাদের। এটা হলো তার পরের দিনের রাত। মানে বুঝতেই পারছো শরীরটা এতটাই খারাপ, সেভাবে কোনো রকমভাবে সারাদিনের ভিডিও ক্লিপ নিতে পারিনি। তাই তার পরের দিনে মানে মায়ের খুব ইচ্ছা ছিল এনার কীর্তন শোনা, কারণ মানে যখন আর কি এনাকে আর কি প্রথম দেখি তখনই আমার খুব চেনা চেনা মনে হয়েছিল। তখন আমার মাকে জিজ্ঞাসা করায় মা বললেন যে হ্যাঁ এনার কীর্তন নাকি আমরা আগেও শুনেছি, কারণ ইনি আমার বাবার বাড়ির দিকের গ্রামে বা পাশের গ্রামেতে আর কি কীর্তন করে গেছেন, তো ওনার কীর্তন আমরা শুনেছি আর ইনি খুব ভালো কীর্তন করেন। তো মায়ের খুব ইচ্ছা ছিল গতকাল রাত্রে এনার কীর্তন শোনার। আর 3 দিন যেহেতু 24 প্রহর হয়েছে, প্রথম দিন অন্য একজন করেছিলেন আর মানে শেষের দুদিন আর কি মাঝের দিন এবং শেষের দিন এনেই কীর্তন করেছিলেন। মাঝের দিনের কীর্তন তো আমাদের শোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা শুনতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাই তারপরের দিনে ভোরবেলাতে কলকাতা চলে যাওয়ার কথা ছিল। তো সেহেতু সে বাড়ি আসবে, তাকে খেতে দিতে হবে, আবার বাড়ি ফিরে আবার যাব, তো সেই জন্য আর কি যেতে পারিনি। তবে মায়ের খুব ইচ্ছা ছিল এনার কীর্তন শোনা। মা বলেছিল আমি একা একাই যাবো, গিয়ে কীর্তন শুনবো, আবার একা একাই বাড়ি ফিরবো। তো আমার ইচ্ছা হয়নি, মা একা একা যাবে কীর্তন শুনবে আবার একা একা ফিরবে। আমার মনে হচ্ছিল যে আমি যদি সাথে করে নিয়ে যেতাম আবার সাথে করে নিয়ে আসতাম তাহলে ঠিক আছে। তো সেই জন্যই আর কি মায়ের কীর্তন শোনা হয়নি। তাই আজকে একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছিলাম যে আজকে কীর্তন শুনবো। তো সেইভাবেই আর কি আসা, হয়তো সবটা শুনবো এটা আশা করিনি, মানে এইভাবে বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম কিছুটা অন্তত শুনবো, হয়তো 11টা 11:30 পর্যন্ত শুনবো, তারপর বাড়ি ফিরে আসবো। কিন্তু কীর্তন শুনতে শুনতে আমাদের এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমরা সারা রাত কীর্তন শুনেছিলাম। এই যে তারপরের দিনে মাকে আমার এই শাড়িটা পরিয়ে নিয়ে এসেছিলাম। মা কিছুতেই এই শাড়িটা পরবে না, কারণ এই কালারটা একটু ডিপ, মানে পিঙ্ক কালারটা একটু ডিপ। কিন্তু তোমরাই বলো আমার মায়ের কি সেরকম খুব একটা বয়স হয়েছে যে এত ডিপ কালারের কালার মা পরবে না, কালারের শাড়ি মা পরবে না? হ্যাঁ রেড কালারটা পরতে নেই ঠিক আছে, কিন্তু এটা তো রেড না, এটা তো অন্য কালার, তো মা তো পরতেই পারে। আমার মেয়ে ওইদিকে তার বন্ধুকে পেয়ে গেছে, বন্ধুকে পেয়েই আমাদের কাছ থেকে গিয়ে তার কাছে গিয়ে কত খেলা মজা ওর কাছে করছে।
তবে আজকে আমি আমার মাকে এখানেতে আনতে পেরে আমার কিন্তু ভীষণ খুশি লাগছিল, মন থেকে ভীষণ ভালো লাগছিল। কারণ মায়ের খুব ইচ্ছা ছিল মা এসে কীর্তন শুনবে, কিন্তু যেহেতু একা সেজন্য আসতে পারছিল না, আমিও পাঠাতে পারছিলাম না। তাই আজকে মা মেয়ে দুজনে মিলে তার মামনিকে নিয়ে এসেছি, মানে আমার মেয়ের মামনিকে নিয়ে এসেছি কীর্তন শোনাতে। এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখো, রাস্তার মাঝখানে গান বাজলে সে তার নিজেকে ঠিক রাখতে পারে না। আবার যেন রাস্তা দিয়ে যত লোক পেরিয়ে যাচ্ছে, কেউ কেউ ওকে খেয়াল করছে, কেউ কেউ ওকে খেয়াল করছে না, ও কিন্তু সবাইকে ডেকে যাচ্ছে। আর এত পরিমাণে লাউড মিউজিক বাজছে, সেই জন্য ওর গলার আওয়াজ কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। আবার ওই যে আইসক্রিম খেয়েছে প্রথম দিন, যেদিন আমি আসতে পারিনি, জ্বরে উঠতে পারিনি, আইসক্রিম খাওয়ার ফলে গলাটা কিন্তু একেবারেই ধরে গেছে, তাই গলার আওয়াজ আর ওই বেরোচ্ছে না। এই যে একবার করে আমাদের কাছে এসে হামলা চালাচ্ছে, আর একবার করে বন্ধুর কাছে গিয়ে নাচানাচি, কত কিছুই না চলছে। তবে অস্মি জানো তো, সারা রাত যেভাবে দৌড়াদৌড়ি করেছে এ মাথা থেকে ও মাথা, মানে সবাই কীর্তন শুনেছে ঠিক আছে, দেখেছে ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি মনে হয় আমার মেয়েকে দেখেছে। আর আমার পাশে তো কয়েকজন যারা বসেছিলেন তারা তো বলছিল আমাকে যে তোর মেয়ে নাকি নাইট ডিউটি দিচ্ছে, মানে এইভাবে চারিদিকে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন চারিদিকে কিছু ঝামেলা হচ্ছে কিনা বা কারোর কিছু অসুবিধা হচ্ছে কিনা সেগুলো দেখে বেড়াচ্ছে। এত সুন্দর কীর্তন হচ্ছিল বললে বিশ্বাস করবে না, মনোমুগ্ধ হয়ে সেই কীর্তন শুনছিলাম। তাই তার কিছুটা ঝলক ভাবলাম তোমাদের সাথেও আর কি শেয়ার করি। ভীষণ ভালো লেগেছিল, এবং এত সুন্দর কীর্তন বিশ্বাস করো মন থেকে জাস্ট কীর্তনটা আমি শুনেছি, মানে আজকে এত ভালো লেগেছিল। আর এত ভক্তি ভরে কীর্তন আমি এর আগে কখনোই শুনিনি। হয়তো বয়সটা বাড়ছে বলে ঈশ্বরের প্রতি ভক্তিটা বাড়ছে নাকি জানি না, কিন্তু যে সমস্ত কথাগুলো বলছিলেন সেই কথাগুলো যেন আমাকে নিয়েই বলছিলেন, মানে মনে হচ্ছিল যেন আমারই গল্প করছেন। ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস। তোমরা মাঝে মাঝে আমাকে বলো, অনেকেই অনেক কমেন্ট করো যে অন্যায় করবে বা আমি যদি কোনো অন্যায় করে থাকি, মানে যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করবে। বিশ্বাস করো, তোমরা নেগেটিভই কমেন্ট করো বা পজিটিভ কমেন্ট করো, আমি সবসময় এটাই চাই যে যেমন কর্ম করবে সে যেন ঠিক সে তার ফল ভোগটা করে, এবং ঠিক সেই ফলভোগ বা সেই কর্মফলের লাইনে যেন সবার প্রথম আমার নামটা থাকে, যে আমি যেমন কর্ম করব তার ফলভোগ যেন সবার প্রথম আমিই করে থাকি। বিশ্বাস করো, আমি এই আশাতেই আছি যে সত্যের জয় একদিন হবেই। কারণ কিছু কিছু মানুষ আছে, তারা না সমাজের সামনে, মানুষজনের সামনে এমনভাবে মানে মাথা উঁচু করে বড়াই করে ঘুরে বেড়ায় যেন তারা কোনো কিছুই করেনি। মানে সব থেকে বেশি পাপী বা সব থেকে বেশি অন্যায় বা খারাপ কাজ হয়তো বিপরীত দিকের যে মানুষটা রয়েছে সে করেছে, এমনভাবে তারা হাবভাব করে, এমনভাবে তারা চলাফেরা করে। কিন্তু তারা এটাও আবার নিজের মুখে বলে, বা আমিও শুনছি এই কথাটাই, মাথার ওপর ঈশ্বর আছে, তিনি সব কিছুই দেখছেন। সত্যিই তাই, আমিও এটা মন থেকে বিশ্বাস করি, মাথার ওপর ঈশ্বর আছে। আমি আজকে তোমাদের কাছে হয়তো তোমাদেরকে ভুল বলতে পারি, ভুল বোঝাতে পারি, কিন্তু একজন আছেন যাকে কেউ ভুল বোঝাতেও পারবে না এবং যাকে কেউ মিথ্যা কথা বলতেও পারবে না, তিনি সব কিছুই দেখতে পাচ্ছেন। সত্যি মানে মাঝে মাঝে মনে হয় যে এখনকার দিনে একটা কথা আমার সবসময় আমার চোখের সামনে ঘুরছে, যে অতিভক্তি চোরের লক্ষণ। যারা সত্যি করেই অন্যায় করে, যারা বেশি পাপী, তারাই যেন ভক্তির নামাবলী গায়ে জড়িয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে, আর সবসময় মুখের মধ্যে জ্ঞানের ভাণ্ডার, মানে জ্ঞানের বাণী চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। আর তারপর যখন তাকে ভেতরটা খুলে যদি কেউ দেখতে পায় যে সেই ভক্তির মাঝখানে বা সেই নামাবলী গায়ে দেওয়া সেই সাধুর মনের ভেতরটা কতটা ময়লা, কতটা কর্দমাক্ত, কতটা জঞ্জাল আর কতটা বিষাক্ত। যাই হোক, আমার মেয়ের এর মাঝখানে পাঁপড় ভাজা খেতে খুব ইচ্ছে করেছিল, তাই আমাকে নিয়ে গেল পাঁপড় ভাজা কিনে দেওয়ার জন্য। এখন রাত বেশ অনেকটা হয়ে গেছে, আসলে এর মাঝখানে আবার অস্মিকে আমি খাওয়াতেও নিয়ে গিয়েছিলাম। এত খিদের জন্য ছটফট করছিল, তো ওকে একবার মাঝখানে মানে মা বলল আমি এখন খাবো না, আমি একদম শেষ করে খাবো। তো সেই জন্য অস্মিকে আবার মাঝখানে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে ওকে একটুখানি খাইয়ে তারপরে আবার আমরা কীর্তন শুনতে এসেছি। ভাত খেয়ে আসার পরও আবার ওর পাঁপড় খেতে ইচ্ছা করেছে, দেখো কাণ্ড, একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে ইঁদুরের মতো খুটখুট করে পাঁপড় খেয়ে যাচ্ছে। মানে আমার সত্যি এই মোমেন্টগুলো এত ভালো লাগে। অস্মি যখন বড় হয়ে যাবে তখন সত্যি অস্মিও যখন এই জিনিসগুলো দেখবে ওরও হয়তো খুব ভালো লাগবে। সবাইকার মাঝখানে দলে বসে লাইনে বসে এইভাবে পাঁপড় ভাজা খেতে খেতে কীর্তন শুনছে। আমি জানি না ওর মনের মধ্যে এই কীর্তন সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে, হয়তো কিছুই নেই, কিন্তু তা সত্ত্বেও এইভাবেও সারা রাত বসে আমাদের সাথে সাথে কীর্তন দেখেছে। আসলে অনেকেই আমাকে বলছিল ওকে তো ঘুম পাড়িয়ে রেখে আসতে পারতে। ঘুম পাড়িয়ে কীভাবে রেখে আসবো বলো?
আমি ঘুম পাড়িয়ে রেখে যদি এখানে চলে আসি, মানে আমার দু নৌকায় পা আর কি। মানে একদিকে মা আছে কীর্তনের এখানে কীর্তন শুনছে, আর একদিকে যদি অস্মিকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে আমিও অস্মির কাছে আমাকে থাকতে হবে, কারণ অস্মি যদি ঘুম থেকে উঠে যায়, মানে আমি যদি মায়ের কাছে চলে আসি, তাহলে ও ঘুম থেকে উঠে গেলে প্রচণ্ড কান্নাকাটি করবে। একটা ছোটো বাচ্চাকে তো একা ঘরের মধ্যে রেখে আসা যায় না। আবার যদি আমি আমার বাচ্চার কাছে থাকি, তাহলে আমার মা এখানে একা একা বসে থাকবে, সেটাও শোভা দেয় না, বা আমারও মনটা আর কি ভালো লাগবে না, খুঁতখুত করবে, মায়ের জন্য মনটা আর কি ছটফট করবে। তাই সেই জন্য অস্মিকে আমি না ঘুম পাড়িয়ে মানে শুধুমাত্র খাইয়েই নিয়ে চলে এসেছিলাম, যে একটা রাতের তো ব্যাপার, একটা দিনেরই তো ব্যাপার, এরপর তো প্রত্যেক দিনই ঘুমাবে। মানে ভীষণ ভালো লাগছিলো জানো। তবে একটা কথা তোমাদেরকে বলি, আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে চললো। তো এই 6 বছরের মধ্যে আমার এই শ্বশুরবাড়ির গ্রামের অনেক কিছুই আর কি মা অতটা জানে না। তো এই প্রথম আমি আমার মাকে অনেক কিছু বলছিলাম, যে এখানে এই হয়, ওখানে ওই হয়, এখানে এই মন্দির আছে, ওখানে ওই মন্দির আছে, এই গ্রামে এটা হয় ওটা হয়, বা এই কথা বলেছে, ও ওই কথা বলেছে। এই সমস্ত জিনিসগুলো মা মেয়ের মধ্যে গল্প চলছিল। তবে তোমাদের সাথে আরও একটা কথা আজকে আমি শেয়ার করছি। ভগবান যে আছেন এবং ভগবান যে সব কিছুই দেখছেন, মানে তার আরও একটা প্রমাণ তোমরা এই কথাটার মধ্যে দিয়ে পাবে। আমার এই শ্বশুরবাড়ির গ্রামের একজন মেয়ে, আমি নাম করে বলবো না বা কোনো কিছুই বলবো না, জাস্ট একটুখানি ছুঁয়ে যাব, তোমরা তাহলেই বুঝতে পারবে। একজন মহিলা, তার বয়স প্রায় আমার মায়ের মতো। তো সে এই গ্রামের মেয়ে, তার সাথে আমার মানে তাকে আমি এই বলতে পারো কয়েক মাস রেকগনাইজ করতে পারছি যে ওই মহিলা বা ওই মেয়ে কোন বাড়িটা তার বাবার বাড়ি, সেটা এর আগে কয়েক বছর ধরে আমি জানতামও না। তার সাথে বুঝতে পারছো হাই হ্যালোটাও কতটুকু হয়। মানে এই 6 বছরে ওনার সাথে হয়তো খুব বেশি হলে 4 থেকে 5 বার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেই 4-5 বারে ওই কেমন আছো না আছো এইটুকুই আর কি হয়েছে। তো তার যেখানে শ্বশুরবাড়ি, সেখানে আমার এক রিলেটিভের বাড়ি। তো এবার সেখানে গিয়ে আমার ওই রিলেটিভ গিয়ে সেখানে কথা বলেছে যে এরকম তোমাদের গ্রামে আমার এক রিলেটিভের বিয়ে হয়েছে, ওই মানে আমাকে নিয়ে আর কি বলেছে। তখন এই গ্রামের যিনি মহিলা, মানে এই গ্রামের যিনি মেয়ে, তিনি ওই অত লোকের মাঝখানে, হাটের মাঝখানে আমাকে নিয়ে অনেক কথা বলেছিলেন, নিন্দা তর্ক, মানে অনেক 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 কটূক্তি করেছিলেন, এবং সেটা চিৎকার করে করে। আমি জানি না ওই মানুষটি আমাকে কতটা পার্সোনালি চেনেন বা কতটা কী না, কিন্তু অনেক নিন্দা অনেক কিছু করেছিলেন। সেটা আমার ওই রিলেটিভের খুব খারাপ লেগেছিল, এবং সেটা উনি আমার মাকে বলেছিলেন। তো যথারীতি আমার মায়েরও খুব খারাপ লেগেছিল, কিন্তু সেই কথাটা আমার মা আমাকে কোনো দিনই বলেনি। কিন্তু এখন রিসেন্ট এমন কিছু ঘটনা ঘটে, ওনার আসল স্বরূপটা গোটা আমার শ্বশুরবাড়ি গ্রামের মানুষ, আমার পাড়ার মানুষ সবাই জেনে গেছে। ওনার এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও ওনার মনটা যে কতটা বিষাক্ত, এবং উনি যে কতটা খারাপ মনের মানুষ, সেটা আমার থ্রু দিয়ে অবশ্যই না, ওনারই এমনভাবে ওনারই পারিবারিক এমন সমস্যা বা এমন সম্পর্কের মানে জেরে ওনার আসল রূপটা বেরিয়ে এসেছে। তখন না আমি জাস্ট বলে না যে তুমি অপেক্ষা করো, ভগবান শেষ হাসিটা, তুমি যদি সত্যি হয়ে থাকো শেষ হাসিটা তুমিই হাসবে, অপেক্ষা করো, ধৈর্য ধরো। দেখো সেই মানুষটাকে কিন্তু আমি চিনি না, জানি না, সেই মানুষটাকে আমি পার্সোনালি চিনিও না। তো সেই মানুষটা আমাকে নিয়ে এমনভাবে কটূক্তি করেছিলেন, চিৎকার করে করে ব্যঙ্গ বিদ্রূপ করেছিলেন। আজকে সেই মানুষটি সবার চোখের সামনে ব্যঙ্গ বিদ্রূপের থেকেও জঘন্য একটা নগণ্য পরিচয় আর কি উনি পেয়েছেন। যদিও আমি জানি এই সমস্ত মানুষদের কি বলবো, এই সমস্ত মানুষদের লজ্জা কিছুই থাকে না, তো কিছুই থাকে না ওনাদের মধ্যে, বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই থাকে না। আবারও কয়েক মাস পর এসে উনি আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, সে তো আমি জানি। কিন্তু ওনার যেই নোংরা মানসিকতা, সেটা তো পুরো পাড়ার লোক, গ্রামের লোক এই মুহূর্তে তো জানতে পারলো। সত্যি আমরা তখন মুচকি মুচকি হাসছিলাম আর বলছিলাম, ভগবান তুমি আছো, তুমি আজকে তার রূপটা দেখিয়ে দিলে। আজকে হয়তো আমি আমার রিলেটিভকে ফোন করে কোনো কিছুই ওনার নামে বলবো না, কিন্তু তবুও তো আমার কাছে তো উনি ক্লিয়ার হলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমিও একদিন বলেছিলে মিথ্যা করে, আজকে ভগবান দেখো তোমার সাথে কি করলো। পৃথিবীতে যা কিছু ঘটে, তো সেখান থেকে নেগেটিভ পজিটিভ দুটো দিক থেকে যেভাবে তুমি আর কি শিক্ষা নিতে চাও, তো সেইভাবেই শিক্ষা তুমি নিতে পারো। তো এই ঘটনা থেকে আমার একটাই আমি শিক্ষা নিলাম, ধৈর্য ধরো,
যেমন কর্ম করবে তার ফল ভোগ অবশ্যই করতে হবে, কারণ পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। তো সেখানে তুমি আমি তো নগণ্য। আমিও যদি কোনো পাপকর্ম করে থাকি, ভগবান আমাকেও সাজা দেবেন এবং যারা কর্ম করছেন তারাও সাজা দেবেন। ইদানিং আমি প্রেমানন্দ মহারাজজির অনেক বাণী, অনেক কিছু দেখছি, শুনছি এবং নিজেকে অনেক রকমভাবে মোটিভেট করার চেষ্টা করছি, জানো তো। চলো এবার আমাদের সাথে সাথে তোমরাও উপভোগ করো। প্রেমানন্দের রাসমণ্ডলীর বাজিলে যোগমায়ের পশ্চাতে ত্রিশূল হস্তে নৃত্য করলেন। ভোলা ভাতেকে কবি কলম দিলেন, বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে,
ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।